হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি 2025 সালের যে এইচএস কোশ্চেনটি রয়েছে সেই এইচএস কোশ্চেনটি অর্থাৎ আজকের যে এক্সামটা হলো সেই এক্সামের ম্যাথমেটিক্সের যে সলিউশানগুলো হবে সেই সলিউশানগুলো তোমাদেরকে দেখাবো এবং কিছু কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করিয়েও দেখাবো। কারণ প্রত্যেকটা অঙ্ক মানে ম্যাক্সিমাম যে অঙ্ক সেগুলো সবই মানে হচ্ছে বইয়ের অঙ্ক। আশা করি সেগুলো সলিউশান হয়তো দরকার হবে না, তাও যদি কারোর দরকার হয় আমাকে নিচে কমেন্টের দ্বারা জানাবে, আমি সেগুলো সলিউশান করিয়ে দেবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক কি বলছে, দেখো প্রথম একের দাগের যে অঙ্কটা রয়েছে বলছে দুটি স্বাধীন ঘটনা হলো এ ও বি, তাহলে ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে। আচ্ছা, ঘটনা দুটো যদি এ ও বি হয় তাদের মধ্যে ঠিক একটা ঘটবে, এটা ধরো এ, এটা হচ্ছে বি, তাহলে তাদের মধ্যে ঠিক একটা ঘটবে কোনটা না এই যে পার্ট এইটা হলে তার মানে এইটা এ মাইনাস বি, অথবা এটা কি না বি মাইনাস এ, বি মাইনাস এ ঠিক একটা ঘটবে মিনস এই দুটো চেয়েছে এখানে। তাহলে এই পার্টটা কত, এই পার্টটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি, আর এই পার্টটা কত, এইটা হচ্ছে বি মাইনাস এ। ঠিক আছে, এখন দেখবে আমরা সেট থিওরিতে এ মাইনাস বিটাকে লিখি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর বি মাইনাস এটাকে আমরা লিখি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কী চেয়েছে না ঠিক দেখো ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে আমাকে বের করতে হবে পি অফ এ মাইনাস বি প্লাস পি অফ বি মাইনাস এ, পি অফ বি মাইনাস এ, এইটা আমাদের বের করতে হবে। এবারে দেখবে একটা সূত্র আমরা জানি না, সেটা হচ্ছে কি না পি অফ এ সমান পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এর সঙ্গে আরেকটা সূত্র দেখবে শিখিয়েছিলাম পি অফ বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ওকে, তাহলে দেখো আমাদের দেখো কী দরকার আছে, এইটা মানে কি না এইটাই গেল পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ওকে, এবারে দেখো এখানে দেখো এই দুটো অলরেডি আছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর দেখো এটা আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এই দুটোর মান এখানে যদি আমরা পুট করি তাহলে দেখো প্রথমটা ক্ষেত্রে এই পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কী হবে না এটা হবে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস দেখো পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাহলে এটা কী হবে না এইটা হবে পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা তাহলে দেখো তো এখানে যদি আমি ভেঙে লিখি তাহলে কত হবে এটা না পি এ প্লাস পি বি, দেখো তো এই দুটো এই পি অফ এ ইন্টারসেকশন বি দুটো যোগ করে কত হবে মাইনাস টু ইন্টু আছে এই এ ইন্টারসেকশন বিটা এখানে লেখে না পি অফ এ বি, এইরকম আকারে লেখে। তার মধ্যে দেখো মানে আমাদের এখানে আমাদের কোন অপশানটা আসবে না এখানে আমাদের অপশান ডি আসবে। ঠিক আছে, ডি এইটাই হচ্ছে উত্তর হবে এই একের দাগের কোশ্চেনটা। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা দেখো দুয়ের দাগের কোশ্চেনটা কী দেওয়া আছে, দেখো দুয়ের দাগের কোশ্চেনটা দেওয়া আছে এক ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে হয় ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখেন, তার স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা 4/5 এবং ডিসকভারি চ্যানেলটি দেখেন তবে তার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 3/4 এবং স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে ওই যে সম্ভাবনা মানে যে ঘুমিয়ে যে পড়বে তার সম্ভাবনা হচ্ছে 1/4। যদি কোনো একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন তবে ওই দিন তার ডিসকভারি চ্যানেলটি দেখার সম্ভাবনা কত সেটা চেয়েছে। আচ্ছা আমি ধরছি ডিসকভারি চ্যানেলটি যে দেখবে সেই ঘটনা হচ্ছে ডি, আর স্পোর্টস চ্যানেল দেখবে সেই ঘটনা হচ্ছে এস। এখানে দেখো মানে স্পোর্টস চ্যানেল দেখার যে মানে হচ্ছে সম্ভাবনা তোমার দিয়ে দেওয়া আছে, সম্ভাবনাটা কত না 4/5। তাহলে ডিসকভারি কত হবে না ডিসকভারি হবে এর কমপ্লিমেন্টটা তার মানে 1 মাইনাস 4/5 সমান হয়ে যাবে 1/5। আচ্ছা আমি ধরছি ক্যাপিটাল এক্স সমান হচ্ছে ঘুমিয়ে পড়ার ঘটনা, ব্যক্তিটি যে ঘুমিয়ে পড়বে সেই ঘুমিয়ে পড়ার ঘটনা হচ্ছে ক্যাপিটাল এক্স। এবারে দেখো তো কী বলছে, বলছে তিনি ডিসকভারি চ্যানেলটে মানে দেখেন তবে তার ঘুমিয়ে যে মানে হচ্ছে পড়বে তার মানে সম্ভাবনা হচ্ছে 3/4। তার মানে দেখো তার মানে তিনি ডিসকভারি চ্যানেলটি দেখেছেন মানে তার ডিসকভারি চ্যানেলটা মানে দেখা কমপ্লিট, তার মানে কি ডিসকভারি চ্যানেল যে দেখার ঘটনা সেই ঘটনা ঘটে গেছে, তার উপরে ডিপেন্ড করে তিনি যে ঘুমিয়ে পড়বে সেই ঘটনা ঘটবে তার সম্ভাবনার মান হচ্ছে 3/4। তার মানে কি তার মানে ডি ঘটনা ঘটে গেছে তার উপরে ডিপেন্ড করে এক্স ঘটনা ঘটবে, তার সম্ভাবনা কত তার সম্ভাবনা হচ্ছে 3/4। সিমিলারলি এক্স বাই এস দেখো স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে সম্ভাবনা কত 1/4, এটাই যাবে 1/4। তাহলে চেয়েছে কি না চেয়েছে দেখো একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন তবে ওই দিন ডিসকভারি চ্যানেলটা দেখার সম্ভাবনা, তার মানে দেখো তার মানে চেয়েছে একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন তার মানে কি এক্স ঘটনা ঘটে গেছে, তার উপরে ডিপেন্ড করে তিনি যে ডিসকভারি চ্যানেল দেখছিলেন তার সম্ভাবনা কত মানে এইটার সম্ভাবনা চেয়েছে। তার মানে দেখো তার মানে এটা হচ্ছে বেস থিওরেম। তাহলে বেস থিওরেমের যে সূত্র অনুযায়ী আমরা কী জানি, বেস থিওরেম আমরা সূত্র জানি এটা পি ডি ইন্টু পি অফ এক্স বাই ডি, নিচে কী হবে নিচে পি ডি ইন্টু পি অফ এক্স বাই ডি প্লাস পি অফ এস ইন্টু পি অফ এক্স বাই এস। এবার এই যা মানটানা আছে সেই মানগুলো পুট করবে, মানগুলো পুট করলে দেখবে তোমার 3-এর সাথে অ্যান্সার আসবে 3/7। আমি করেছি দেখবে এটা হচ্ছে 3/7, এটা হচ্ছে অ্যান্সার আসবে। ওকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
নেক্সট দেখো, নেক্সট 3 দাগের অঙ্ক দেখো কি বলছে। বলছে যদি কোনো সম্ভাবনা নিবেশন সম্ভাবনার সহিত চলক, তার মানে অ্যাকচুয়ালি এটা যেটা বলতে চাইছে এটা হচ্ছে সমসম্ভব চলক। সমসম্ভব চলক এক্স এর ক্ষেত্রে তার গড় মান, এক্স এর ক্ষেত্রে যে গড় মান, তো আমি কি শিখেছিলাম, এক্স এর ক্ষেত্রে গড় মান বললে তখন সেটা এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে। এবং এক্স স্কোয়ারের গড় মান, এক্স স্কোয়ারের গড় মান মিনস ই অফ এক্স স্কোয়ার সমান কত, 2 দেওয়া আছে। তাহলে কী চেয়েছে, সম পার্থক্য। তাহলে আমাকে বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমি প্রথম ভেরিয়েন্স অফ এক্স বের করবো। ভেরিয়েন্স অফ এক্সের সূত্র কি না, ভেরিয়েন্স অফ এক্সের সূত্র হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। তাহলে দেখো ই অফ এক্স স্কোয়ার মানে 2, ই এক্স তার হোল স্কোয়ার মানে 6/5 তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে 2 মাইনাস এটা হবে 36/25, তাহলে এটা হবে 50 মাইনাস 36, 50 মাইনাস 36/25, তাহলে এটা হয়ে যাবে ওপরে হবে 14/25। তাহলে এটা হয়ে গেল ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এবারে চেয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড মানে ডেভিয়েশন কী হবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে √14/25, তাহলে কি হবে √14/5। তাহলে এটা হচ্ছে অপশান বি অ্যান্সার হবে। বোঝা গেছে আশা করি, 3 একটা অপশান বি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক দেখো কি বলছে। বলছে দুটি ঘটনা এ ও বি এর মধ্যে ঠিক ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা এক্স এবং এ ও বি উভয় ঘটনা ঘটার সম্ভাবনা ওয়াই হলে পি অফ এ প্লাস বি। দেখো এটা সেই 1 দাগের অঙ্ক। 1 দাগের অঙ্কেতে কী ছিল দেখবে, এ ও বি এর মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা কী এসেছিল না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ, এইটা এ বি লেখা ছিল। এই পি অফ এ বি মিনস কি, এ ইন্টারসেকশন বি। তার মানে মানে সম্ভাবনার ক্ষেত্রে এইটা লেখা যা আর এ বি, এটা জাস্ট নোটেশনটা এরকমভাবে লেখে, ঠিক আছে। তাহলে এইটা সমান দেখো, এইটা সমান কত দেওয়া আছে, দেখো ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা এক্স, এটা সমান এক্স দেওয়া আছে। আর কি বলছে না, এ ও বি উভয় ঘটনা ঘটার সম্ভাবনা ওয়াই, তার মানে এই পি অফ এ বির মান দেওয়া আছে ওয়াই। তার মানে এর জায়গায় মানে কত লিখতে পারি না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2y সমান এক্স। কার মান চেয়েছে, এই পি অফ এ প্লাস পি অফ বি। তখন এই 2y যদি আমি ওপারে চলে যাই তাহলে কী হবে, দিস ইকুয়ালস টু এক্স প্লাস 2y। তখন আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান বি এক্স প্লাস 2y। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক দেখো কি বলছে, দেখো বলছে একটা সেই সম্ভাবনা ছক দেওয়া আছে। এটা অনেকবার করেছি তোমাদের ক্লাসে। দেখো এটা সেই সম্ভাবনা ছক দেওয়া আছে। সম্ভাবনা ছকের বলছে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। দেখো প্রথমত এইগুলো সব যোগ করে 1 করতে হয়। তাহলে দেখো মানে এগুলো সব যোগ করে 1 করলে কে প্লাস 2কে মানে 3k প্লাস 6 মানে 6k হবে, 10k 15k। তাহলে ওইগুলো সবগুলো যোগ করে তুমি 1 করে দেবে, দিলে সেখান থেকে কে এর মান চলে আসবে। এবারে কি চেয়েছে না, দেখো এবারে চেয়েছে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তার মানে কী হবে, পি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 4। দেখো তো পি অফ এক্স ইকুয়াল টু 2, পি অফ এক্স ইকুয়াল টু 2 মানে কত আছে 3k, পি অফ এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে 4k, পি অফ এক্স ইকুয়াল টু 4 মানে হচ্ছে 5k। তাহলে এগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে কত, 3 4 7, 7 5 12, 12k। তাহলে এটা দেখো এটা যাবে 12/15, কারণ কে এর মান হচ্ছে 1/15। দেখো এটা কাটাকুটি করলে তাহলে কি আসবে, এটা দেখো এটা কাটাকুটি করলে 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, তাহলে এটা হবে 4/5। তার মানে এটা হবে অপশন ডি অ্যান্সার, এটা হবে 4/5। ওকে, আচ্ছা দেখো এবার হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা খুব পপুলার একটা অঙ্ক, তোমাদের বইয়েরই অঙ্ক এটা। মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 5, যেখানে এক্স ওয়াইটা বিলংস টু জেড, একটা রিলেশন তোমার দেওয়া আছে জেডের উপরে। তাহলে এই রিলেশনটা কী হয়, এটা হচ্ছে সসম হয় আর হচ্ছে প্রতিসম হয়, ঠিক আছে। এটা সংক্রমণ হয় না। তার একটা সবচেয়ে ভালো উদাহরণ হলো, মনে রাখবে, ধরো 1, ধরো মানে হচ্ছে আমি দিলাম 1,5, ধরো 4 নিচ্ছে আমি, 1,4 দেখো বিলংস টু রোতে থাকবে। কেন, কারণ 1 - 4 তার মড করলে 1 - 4 মড করলে 3, সেটা হচ্ছে লেস দ্যান 5। ওকে, আর দেখো আমি যদি লিখি 4, ধরো আমি লিখলাম 7, 4,7 দেখো এটাও বিলংস টু রো হবে। কেন, কারণ দেখো 4 - 7 এটা করলে কত হয়, এটা করলে 3, সেটাও দেখো লেস দ্যান 5, ঠিক আছে। কিন্তু দেখো এই 4 যদি চলে যায় তাহলে ট্রানজিটিভের ক্ষেত্রে কী হয়, এই ধারে দুটো চেক করবো। তাহলে 1,7 দেখো ডাজ নট বিলংস টু রো। কেন, কারণ 1 - 7 করলে কত আসবে, 6 আসবে। তার যদি মড বলে তাহলে সেটা নট লেস দ্যান হচ্ছে 5। তার মানে 1,7 রোতে থাকবে না, তাই এটা সংক্রমণ হবে না। কিন্তু এটা সসম আর হচ্ছে প্রতিসম অবশ্যই হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এটা খুব একটা ইজি অঙ্ক দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে এফ এক্স সমান একটা দিয়ে দেওয়া আছে, জি এক্স একটা দিয়ে দেওয়া আছে, বলেছে জি কম্পোজ এফ অফ -3। তাহলে এটা কী শিখেছিলাম না, কম্পোজিশন তুলে দেবে, দিয়ে সমস্ত এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে। তাহলে জি অফ এফ অফ -3, এফ অফ -3 মিনস এখানে এক্সের জায়গায় -3 পুট করবো। তাহলে দেখো এটা যাবে -3 তার মড আর মাইনাস, এটা হবে -3 তার হোল স্কোয়ার। দেখো -3 মড করলে 3 হবে আর -3 হোল স্কোয়ার করলে 9 হবে, সেটা সেটা হবে -6। তাহলে জির পাশে আসবে -6। এখন মানে দেখো তো জি এক্সে কী আছে, জি এক্সে আছে 2x + 3। তাহলে এক্সের জায়গায় যদি আমি -6 পুট করি তাহলে এটা আসবে -12 + 3, তখন এটা যাবে -9, তখন দেখো এটা যাবে -9, তখন দেখো এটা হবে অপশান বি -9। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া। দেখো 8 দাগের কী বলছে, দেখো 8 দাগের বলছে একটা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, মানে এখানে বক্স এক্স দেওয়া আছে, ঠিক আছে। বক্স এক্স দেওয়া আছে, কি বলছে, এই বক্স এক্স ফাংশনটা উপরে চিত্রণ হবে না। দেখবে দেখো ফাংশনটা আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তার মানে ডান দিকে হচ্ছে মানে বাম দিকে হচ্ছে ডোমেনটা রিয়েল নাম্বার, ডান দিকে হচ্ছে কোডোমেনটা রিয়েল নাম্বার। দেখবে আমরা বক্স এক্স মানে কি জানি, বক্স এক্সের ইমেজগুলো কেমন দেয়, 1 দেয় যখন এক্স এর মান 0 লেস দ্যান এক্স, সরি প্রথমে এটা 0 ধরো, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এটা সমান 1 দেবে যখন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2। তার মানে মোদ্দা কথা হলো বক্স এক্স যে ফাংশন তার ইমেজগুলো কী আসে, তার ইমেজ
ইমেজগুলো আছে পূর্ণ সংখ্যা। তার ডান দিকে এখান থেকে যত এলিমেন্টকে এইদিকে ম্যাপ করবে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কী হবে পূর্ণ সংখ্যা, মানে হয় 1 অথবা 0 অথবা -1 মানে অথবা 2। তার মানে বাম দিকের এই যে কোডোমেন মানে সরি ডান দিকের এই যে কোডোমেন যে সেট, এই ডান দিকের এই যে কোডোমেন সেটের পূর্ণ মানে কোডোমেন সেটটা যেহেতু রিয়েল নাম্বারের সেট, এখানে পূর্ণ সংখ্যা ছাড়াও আরও অনেক ভগ্নাংশ রয়েছে, কিন্তু সেই সমস্ত ভগ্নাংশ সংখ্যার কোনো প্রি ইমেজ আমি বাম দিকের ডোমেন সেটে পাবো না। শুধুমাত্র ডান দিকে যারা পূর্ণ সংখ্যা কোডোমেন সেটের মধ্যে যারা পূর্ণ সংখ্যা তাদেরই প্রি ইমেজ পাবো, আদারওয়াইজ কোনো ভগ্নাংশ সংখ্যার আছে আমরা কিন্তু প্রি ইমেজ পাবো না। সুতরাং এটা অনটু হবে না, ঠিক আছে? তার মানে কি, তার মানে এটা হচ্ছে সত্য, এটা সত্য। আর দেখো মানে এর সময় কী দেওয়া আছে বলছে এফ একটা ফাংশন এক্স থেকে ওয়াই ঐকিক চিত্রণ হবে যদি এফ এ ইকুয়াল টু এফ বি ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি। এটা সত্য, কারণ একটা ফাংশনকে আমি মানে একক চিত্রণ বা এক চিত্রণ, সরি একক না, একটা ফাংশনকে আমি এক চিত্রণ বলবো যদি এফ এ ইকুয়াল টু এফ বি সেটা ইমপ্লাই করে এ সমান বি। এটা যদি হয়ে থাকে তাহলে সেই ফাংশনটাকে আমি এক চিত্রণ বলবো। তাহলে এটাও সত্য এবং এটাও সত্য। তাহলে কিন্তু এই আরটা এই যে কিউ এর কারণ নয়, এই যে আর দেওয়া আছে এটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে কী হবে, এখানে অপশান বি হবে। দেখো কিউ আর আর উভয় সত্য, কিন্তু আরটা কিউ এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে অপশান বি। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্কে কী চেয়েছে, দেখো বলছে এফ এক্স সমান দিয়ে দেওয়া আছে 2x - 3 এফ ইনভার্স অফ 0। তাহলে তুমি ধরে নাও যে এফ ইনভার্স অফ 0 সমান এক্স, তাহলে এখান থেকে এটা 0 সমান কী হয়ে যাবে, 0 সমান এফ এক্স। তাহলে দিস ইমপ্লাইজ 0 সমান, দেখো এফ এক্সের মান এখানে দেওয়া আছে কত 2x - 3, এখান থেকে এক্সের মান কত আসবে, এক্সের মান আসবে 3/2। তাহলে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 9 এর বি। ওকে, এর অ্যান্সার চলে আসবে 9 এর বি। 10 দাগ, দেখো 10 দাগের তো একদম চেনাশোনা অঙ্ক, তোমাদের বইয়ের অঙ্ক। এটা কট ইনভার্সের ক্ষেত্রে কী হয় না, কট ইনভার্সের ক্ষেত্রে পাই বাইরে চলে আসে, এটা হয়ে যাবে কট ইনভার্স 1/√3। আর হচ্ছে এইটা কতর মান, এটা হচ্ছে π/3। তাহলে এটা পাই মাইনাস π/3 করলে এটা হয়ে যাবে 2π/3। তোমার এর জন্য হবে অপশান এ। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 11 দাগের অঙ্ক, দেখো এটাও তোমাদের একদম বইয়ের অঙ্ক, একদম বইতে আছে। এর অপশান হবে কোনটা, এর অপশান হচ্ছে অপশান ডি 1.25 সেমি স্কোয়ার পার সেকেন্ড। এটা একদম বইয়ের অঙ্ক, এটা একদম সহজ অঙ্ক আছে। পরের দেখো পরের 12 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক কোনটা হবে, 12 দাগের অঙ্ক হবে অপশান বি। এটা একটু লেন্দি অঙ্ক, এটা লেন্দি অঙ্ক কেন না, প্রত্যেকটা একটু ধরে ধরে তোমাকে চেক করতে হবে। আমি চেক করেছি, এটাই অপশান বি অ্যান্সার আসবে। আমি আর মানে হচ্ছে ভিডিওটা লেন্দি হবে, সেই কারণে আমি আর এই সলিউশনটা দেখাচ্ছি না। যদি কারোর দরকার লাগে আমাকে কমেন্টে হচ্ছে জানাবে, আমি এটা করে দেবো। সিমিলারলি দেখো এই যে 13 অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক, কিন্তু খুবই লেন্দি অঙ্ক, ঠিক আছে? এই মানে এর অ্যান্সার হবে এটা অপশান এ হবে এর অ্যান্সার, ঠিক আছে? মানে এটা সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটা হচ্ছে কী হবে না, সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 14 অঙ্ক, দেখো 14 অঙ্কটাও ভালো অঙ্ক। কী বলছে, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার বক্ররেখাটাকে সমকোণে ছেদ করে, তবে কে এর মান কী হবে। দেখো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স একটা সরলরেখা আছে, আর সে এই এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার এই বক্ররেখাকে ছেদ করবে, ঠিক আছে? এই বক্ররেখাকে ছেদ করবে, তাহলে এই বক্ররেখাকে ছেদ করবে সমকোণে। তার মানে দেখো, তার মানে একটা সরলরেখা যদি একটা কার্ভকে সমকোণে ছেদ করবে, তার অর্থ হলো একটা সরলরেখা একটা কার্ভকে সমকোণে ছেদ করবে, তার অর্থ হলো যে বিন্দুতে সরলরেখাটা কার্ভকে সমকোণে ছেদ করবে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর ওই সরলরেখা ওদের মধ্যবর্তী কোণ কত হবে, ওদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কার্ভ, এইটা হচ্ছে কার্ভ, আর এই ধরো সরলরেখা, এই সরলরেখা এখন যদি তোমার দিয়ে দেয় যে এই সরলরেখা এই কার্ভকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে, তার অর্থ হলো যে বিন্দুতে ও ছেদ করছে সেই বিন্দুতে যদি যদি আমি স্পর্শকটা নিই সেটা এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এখন ব্যাপার হলো এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন করেছি, যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখা যাবে যে কে এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে। কে এর মান নট ইকুয়াল টু 0 হলে তবে এই কার্ভকে সমকোণে ছেদ করবে। এখন হলো অপশানে দেখো, অপশানে প্রথম যে অপশানটা কে ইকুয়াল টু 0 আছে তাই এটা হবে না। আচ্ছা, অপশান বিতে কে ইকুয়াল টু +-1 আছে। আচ্ছা, অপশান সি হতো, দেখো কে এর কোন মানের জন্য, কে এর সমস্ত বাস্তব সংখ্যার জন্য হবে, শুধু 0-র জন্য হবে না, 0 বাদে সবার জন্য হবে। দেখো অপশান সিতে -∞ থেকে +∞, তার মানে কি এখানে কে এর মান 0 আসবে, তাই এটাও হচ্ছে হবে না। আর এখানে কি আছে, এখানে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে কে এর মান 0 আসে, তাই হচ্ছে এটাও হবে না। তাই অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশান বি কে ইকুয়াল টু +-1। আমি আবার বলছি, কে এর যে কোনো বাস্তব মানের জন্য হবে, কিন্তু 0 বাদে। কিন্তু এখানে যে 3টে অপশান আছে প্রত্যেকটাতে কে এর মান 0 দেওয়া আছে, কিন্তু 0-র জন্য কিন্তু হবে না। সুতরাং মানে যেটা হবে, মানে যেটা হচ্ছে হবে অপশান বি। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা দেখো এইটাও ভালো অঙ্ক। 15 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে কোনটা না, এলএক্স মাইনাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 সরলরেখা এই অধিবৃত্তকে স্পর্শ করলে তাহলে তার কন্ডিশন কী হবে। এর একটা শর্টকাট না, দেখো বড় উপায় কি, বড় উপায় এর স্পর্শকের সমীকরণ বের করবো কোনো একটা বিন্দুতে। এমনি যে লেন্দি যে উপায়টা রয়েছে সেই লেন্দি মানে উপায় করলে আসবে। এছাড়া একটা শর্টকাট ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইরকম একটা সরলরেখা এইরকম অধিবৃত্তের মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই অধিবৃত্তকে স্পর্শ করবে যদি কন্ডিশনটা হচ্ছে সি ইকুয়াল টু a/m হয়।
সি ইকুয়াল টু এই সিটা সমান এ বাই এম, এই এ বাই এম। তাহলে দেখো, তাহলে প্রথমে এই সরলরেখাটাকে আগেই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে সাজাতে হবে। তাহলে এই সরলরেখা যদি আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে সাজাই, তাহলে দেখো তো কী হবে, এটা এম ওয়াই হবে, এটা হবে এল এক্স প্লাস এন। তাহলে এখান থেকে দেখো ওয়াই ইকুয়াল টু এম দিয়ে ভাগ করে দিলে এল বাই এম এক্স প্লাস এন বাই এম। তাহলে দেখো, তাহলে এখন এই যে সরলরেখাটা এলো, এইটা দেখো এই ফরম্যাটে এলো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এম এর জায়গায় কে আছে, এল বাই এম আছে, সি এর জায়গায় কে আছে, এন বাই এম আছে। তাহলে এখন তাহলে কী বলেছি না, সি সমান এ বাই এম। তাহলে সি মানে কত, সি মানে হচ্ছে এন বাই এম সমান, আচ্ছা এ মানে কত, এ মানে তো এখানে এই দেওয়া আছে এ বাই, তাহলে কী হবে এল বাই এম, তাহলে এলটা নিচে হবে বাই এম, এমটা ওপরে উল্টে যাবে। তাহলে দেখো এটা কোনাকুনি গুণ করে নিলে কী হবে, দেখো এটা এল এন ইকুয়াল টু এটা যাবে এ এম স্কোয়ার। দেখো তো এটা কোথায় আছে, দেখো এটা অপশান এতে আছে, তার মানে 15 দাগের অঙ্কটা কী হবে, অপশান এ হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 16 দাগের অঙ্ক দেখো, এটা একদম সিম্পল একটা অঙ্ক, এটা বইয়েরই অঙ্ক সম্ভবত আছে, দেখবে এটা হচ্ছে অপশান সি হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 17 দাগের যে অঙ্ক, দেখো 17 দাগের অঙ্ক বইয়ের মত মানে বইয়ে এইরকম অনেক টাইপ রয়েছে। এর অঙ্ক কি, এর ডেরিভেটিভ করবে, তার ডবল ডেরিভেটিভ করবে, করে টি ইকুয়াল টু 1 পুট করবে, টি ইকুয়াল টু 1 পুট করলে দেখবে এর জিরো অ্যান্সার হবে। কোথায় আছে, দেখো এর অপশান বি, অপশান বিটা জিরো। এ সিম্পল ডেরিভেটিভ দিয়েছে তোমাদের, ঠিক আছে, সিম্পল মানে ডেরিভেটিভ দিয়েছে। কিছু অ্যাপ্লিকেশনের অঙ্ক একটু লেন্দি দিয়েছে, যেগুলো করতে অবশ্যই একটু সময় লাগবে। আমি জাস্ট ভিডিওটাকে ছোটো করার জন্য সেইগুলো আমি আর করছি না, জাস্ট অ্যান্সারগুলো তোমাদেরকে দাগ মেরে দিচ্ছি। আচ্ছা দেখো 17 তাহলে বি হলো, জিরো অ্যান্সার হলো। আচ্ছা 18 দেখো, 18 অঙ্কটাও একটু লেন্দি দিয়েছে। 18 এই যে অঙ্কটা দিয়েছে যে ডিএক্স বাই ডি ওয়াই সমান এল, ডি মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান এম হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, সরি এইটা আছে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার সমান এম হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান কী হবে। তাহলে দেখো এইটা যদি আমি ক্যালকুলেশন করি, একটু লেন্দি হবে, এমন কিছু আহামরিও হবে না, খুব বড় নয়। দেখো এটা আমি একটু দেখাই তোমাদের, এটা ডিএক্স বাই ডি ওয়াই সমান এল দেওয়া আছে। তাহলে এটা যদি আমি উল্টে লিখি ডি ওয়াই বাই ডি এক্স, এটা হয়ে যাবে 1 বাই এল, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তো আরেকটা দেওয়া আছে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার সমান এম দেওয়া আছে। ওকে, আচ্ছা এর সঙ্গে দেখো মান চেয়েছে কার না, মান চেয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দেখো এইটাকে আমরা লিখতে পারি এরকম ডি ডি এক্স অফ ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা দেখো তো ডি ওয়াই বাই ডি এক্স মানে কি 1 বাই এল আছে, তাহলে দেখো এটা ডি ডি এক্স অফ 1 বাই এল। দেখো তো এর ডেরিভেটিভ করলে কি, এটা মানে এল টু দি পাওয়ার -1, তাহলে পাওয়ারে -1 নামবে, পাওয়ারে -2 হবে ইন্টু দেখো ডেল মানে এল এর কিন্তু আবার ডেরিভেটিভ হবে, কী হবে ডেল মানে ডিএল বাই ডিএক্স। ওকে, আচ্ছা দেখো তো এখান থেকে আমি যে এখান থেকে কী বের করা যায়, দেখো এটাকেও লেখা যায় ডি ডি ওয়াই অফ ডিএক্স বাই ডি ওয়াই ইকুয়াল টু এম। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে দিস ইমপ্লাইজ দেখো এটা ডি ডি ওয়াই, দেখো তো এই ডিএক্স বাই ডি ওয়াই সমান কত আছে, দেখো এটা এল দেওয়া আছে, তাহলে এটা জায়গায় এল লিখলে কী হবে ডিএল বাই ডি ওয়াই ইকুয়াল টু এম। ওকে, আচ্ছা এটা যদি আমি এক্সে ভাঙি, দেখো তো এরকম ভাঙা যায় ডিএল বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডি ওয়াই ইকুয়াল টু এম। ওকে, এবার দেখো তো এবার এই ডিএক্স বাই ডিওয়াই এর মান দেখো আবার দেওয়া আছে এখানে ডিএক্স বাই ডিওয়াই কত এল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না ডিএল বাই ডিএক্স সমান এর মান যেহেতু এল, তাহলে এটা লেখা যায় এম বাই এল। এবার দেখো এখানে এই ডিএল বাই ডিএক্স আছে, তাহলে ডিএল বাই ডিএক্স এর জায়গায় মানটা পুট করে দাও, এটা মানে 1 বাই এল স্কোয়ার, এটা হয়ে যাবে এম বাই এল, তারপরে এটা যাবে মাইনাস এম বাই এল কিউ। তাহলে দেখো এটা কোন অ্যান্সারটা হবে, 18 অপশান এ হবে। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্ক এরকম বইয়ে অনেক আছে, দেখো এটা অপশান বি হবে, আমি আর এগুলো দেখাচ্ছি না, এটা অপশান বি হবে। আচ্ছা 20 দাগের অঙ্ক দেখো, 20 দাগের অঙ্ক কী বলছে অপেক্ষকটির অসন্তত বিন্দু, অসন্তত বিন্দু হলে কী করতে হয় না, অসন্তত বিন্দু হলে নিচের এই পার্টটা সমান 0 করে দিতে হয়। দেখবে এই নিচের পার্টটা তুমি যদি 0 করে দাও, এক্সের 3খানা মান, দেখো কিউব আছে না 3খানা মান আসবে, দেখবে এটা হচ্ছে অপশান এ হবে। এটা সমান 0 করে এমনি যেরকম সলিউশন বের করে সেরকম সলিউশন বের করবে, দেখবে এই অপশান এ চলে আসছে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক তো বইয়ের অঙ্ক, একদম 21 দাগের অঙ্ক কী করবে, তুমি প্রথমে তিনটে রো ফার্স্ট রো থেকে এক্স কমন নেবে, সেকেন্ড রো থেকে ওয়াই কমন নেবে, থার্ড রো থেকে জেড কমন নেবে। নিলে দেখো ফার্স্ট রো থেকে এক্স চলে গেলে পড়ে থাকবে মাইনাস এক্স ওয়াই জেড, সেকেন্ড রো থেকে ওয়াই চলে গেলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই জেড, থার্ড রো থেকে দেখবে জেড চলে গেলে পড়ে থাকবে এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস জেড। ওকে, আবার তুমি ফার্স্ট কলম থেকে এক্স কমন নেবে, দ্বিতীয় কলম থেকে ওয়াই নেবে, 3 নম্বর কলম থেকে জেড কমন নেবে। নিলে দেখবে এটা আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা মানে দেখবে এটা আসবে মানে -1 1 1 1 -1 1 1 1 -1। এবার তুমি এটা তুমি যদি ভেঙে দাও, দেখবে এর মান চলে আসবে হচ্ছে 4, এর মান চলে আসবে 4। তাহলে এর অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান ডি, 4 অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট 22 দাগের কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও বইতে আছে। দেখো এই কোশ্চেনটা কি বলছে এই যে সমীকরণ, এই সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান থাকবে। তাহলে একটা নির্দিষ্ট সমাধান কখন থাকবে না, যখন এই এক্স ওয়াই জেডের যে সহগের যে ডিটারমিনেন্ট, তাহলে এক্স ওয়াই জেডের সহগের যে ডিটারমিনেন্ট বলতে এটা k1 1, প্রথম সমীকরণের সহগ দেখো k1 1, পরেরটার জন্য 1k1, পরেরটার জন্য 1 1k, এটা যখন নট ইকুয়াল টু 0 হবে। আর এটা তুমি ভেঙে তুমি যদি সমাধান করো, কোনটা দেখবে অপশান সি আসছে, এটা ভাঙবে, ভেঙে সমাধান করবে, k নট ইকুয়াল টু 1 আসছে, k নট ইকুয়াল টু -2 আসছে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
তো নেক্সট অঙ্ক দেখো, এটাও খুব ভালো একটা অঙ্ক। দেখো কি বলছে, এই ফাংশনটা এফ এক্স সমান এত হবে যখন এক্স নট ইকুয়াল টু 1 আর অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে এফ ওয়ানের মান কত? তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যদি ফাংশনটা সন্তত হয় তাহলে এফ ওয়ান সমান কি লিখতে পারি? এফ ওয়ান সমান হবে লিমিট এক্স টেন্স টু 1, এটা হয়ে যাবে এফ এক্স। তার মানে কি? তার মানে হবে লিমিট এক্স টেন্ডিং টু 1, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1। তার মানে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্ডিং টু 1, ওপরে ফ্যাক্টরে ভেঙে দাও এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, নিচে হয়ে যাবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো এক্স মাইনাস ওয়ান চলে গেল, ওয়ানটা তুমি এক্সের জায়গায় পুট করলে কী হবে? দেখো ওপরে আসবে 2, 1 প্লাস 1 2, আর নিচে দেখো 3 আসবে। তখন এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে হচ্ছে অপশান সি 2/3। বোঝা গেল? 23-এর দাগেরটা 2/3 অ্যান্সার হবে। দেখো 24 যাওয়া যাক। দেখো 24ও খুব একটি সুন্দর অঙ্ক, যেটা তোমাদের বইতে আছে। এর অ্যান্সার কত হয়? এর অ্যান্সার হচ্ছে অপশান মানে বি হয়, y/x এর অ্যান্সার হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো 25-এর দেখবে এই অঙ্কটাও খুব চেনাশোনা অঙ্ক এবং খুব পপুলার অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে না, এই অঙ্কটা বলেছে লিমিট এক্স টেন্ডিং টু 2, এটা হচ্ছে কি আছে না এক্স ইন্টু এফ টু মাইনাস 2 ইন্টু এফ এক্স বাই এটা এক্স মাইনাস 2। এটা কিরমভাবে শিখিয়েছি দেখবে, এটা আমি করিয়েছিলাম। এটা হচ্ছে প্লাস 2f2 যোগ করবে মাইনাস 2f2 বিয়োগ করবে, করলে দেখবে এর যে মানগুলো দেওয়া আছে সেটা ক্যালকুলেশন করলে কি আসবে? এটাই -4 অ্যান্সার হবে। এটা হবে 25-এর হচ্ছে ডিটা অ্যান্সার হবে -4। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 26-এর দেখে এটা একটা সর্বোচ্চ মান চেয়েছে। সর্বোচ্চ মানের অঙ্ক যেটা করবে dy/dx সমান 0 করবে, করে এক্স এর মান পাবে, d2y/dx করে এক্স এর মানটা পুট করবে, করলে দেখবে লেস দ্যান 0 দিচ্ছে। তাহলে সেই বিন্দুতে সর্বোচ্চ হবে। এর অ্যান্সারটা কি আসবে না? অ্যান্সারটা এই 26-এর সি হবে। ঠিক আছে, এই সর্বোচ্চ মান হচ্ছে 26। যেহেতু বইয়ের খুব জনপ্রিয় অঙ্ক, খুব ভালো অঙ্ক, আমি এগুলো করাচ্ছি না। যদি কারো সলিউশন লাগে মানে এইগুলোর জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্টের দ্বারা জানাবে। দেখো তো 27 টাকার অঙ্ক দেখো কি বলছে। 27 বলছে এফ এক্স ইকুয়াল টু 3 প্লাস মড অফ এক্স মাইনাস 3 এর স্থানীয় অবমান 3। তাহলে স্থানীয় অবমান 3, তার মানে এর মানে এর হচ্ছে অবমান কত হতে পারে? অবমান মিনস সবচেয়ে ছোটো মান। তাহলে দেখো, তাহলে যদি এর মান 0 হয়, মড অফ এক্স মাইনাস 3 এর মান যদি 0 হয়, তাহলে কী হবে? এফ এক্সের সবচেয়ে অবমান সেখানেই আমরা পাবো, যেখানে মড অফ এক্স মাইনাস 3 0 ভ্যালু দেবে। তখন এফ এক্সের অবমান কত? 3 আসবে। দেখো এক্স ইকুয়াল টু 3তে দেখো এ 0 দেবে, দিলে মানে এফ এক্স সমান 3 আসবে এবং সেটাই হবে এফ এক্সের অবমান। দেখো মানে যেখানে অবমান 3 দেওয়া আছে তখন এটা সত্য। আচ্ছা বিবৃতি 2 কি বলছে? এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। সাইন এক্সের অসীম সংখ্যক চরম মান অবমান আছে। এটা সম্পূর্ণ ভুল কথা। কেন? কারণ দেখো সাইন এক্সের মান কী হয়? সাইন এক্সের মান হয় -1 থেকে +1 মধ্যে। তাহলে সাইন এক্সের চরম মান হচ্ছে 1, অবমান হচ্ছে -1। ঠিক আছে, কিন্তু এই 1 আর -1 হচ্ছে অসংখ্য বিন্দুতে আসে। তাহলে সাইন এক্সের চরম মান এবং অবমান অসংখ্য বিন্দুতে আসতে পারে, কিন্তু চরম মান একটা আর হচ্ছে অবমান একটা। সাইন্সের চরম মানে সাইন এক্সের চরম মান হচ্ছে 1 আর সাইন এক্সের অবমান হচ্ছে -1। ফলে এর অসংখ্য চরম মান অবমান আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, তার মানে কী হবে? তার মানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। তার মানে কোনটা হবে? দেখো এটা হবে অপশান এ, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। ওকে, দেখো নেক্সট 28-এর দাগের অঙ্ক দেখো কি বলছে। 28-এর দাগের অঙ্ক দেখো বলছে পি এ সমান এত, পিবি সমান এত, পি অফ এ মাইনাস বি। দেখো তো এটা কী দেওয়া আছে? এটা দেওয়া আছে পি অফ এ মাইনাস বি সমান হচ্ছে 1/6। তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এটা 1/6। সেই ফর্মুলা যেটা প্রথমে শিখেছিলাম, এইটা মানে কী লেখা যায় না? পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6। দেখো পি এ সমান কত? 1/4 দেওয়া আছে। তাহলে 1/4 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 মাইনাস 1/6। দেখো এটা 12 লসাগু হবে, 3 4 12, 3 6 2 12, মানে এটা যাবে 1/12। আচ্ছা 1/12কে ভাঙা যায়, 1/12কে ভাঙা যায় 1/4, একই ব্যাপার, এটাকে ভাঙা যায় 1/4 ইন্টু 1/3। তাহলে 1/4 ইন্টু 1/3 যদি ভাঙো তাহলে এটা যাবে পি এ ইন্টু পিবি। তার মানে দেখো, তার মানে আমাদের কী আসছে না? পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি। তাহলে এই ঘটনা ঘটলে আমরা কী বলি? আমরা বলি ঘটনা দুটো স্বাধীন। তার মানে এখানে কী হচ্ছে? এখানে ঘটনা দুটো স্বাধীন হচ্ছে। নেক্সট দেখো 29-এর অঙ্ক দেখো। 29-এ এটা একটা সুন্দর অঙ্ক, কিন্তু একটু থিওরি বেস অঙ্ক। এটা হচ্ছে তোমার সম্ভাবনা মানে যে সম্ভাবনার অঙ্ক। কিন্তু এটা অ্যাকচুয়ালি কী বলতো? এটা অ্যাকচুয়ালি তোমাদের যে দ্বিপদ বিভাজন ছিল মানে বাইনোমিয়াল, সেখান ঘরের অঙ্ক, তাও এখানে দিয়েছে। এটা এক ধরনের ধরতে গেলে এটা একটু আউট অফ সিলেবাস, যাই হোক দিয়েছে। তাহলে দেখো এটা 29-এর এ অপশান হবে। ঠিক আছে, আমি আর এগুলো মানে ভিতরে ডিটেলসে যাব না, শুধু অ্যান্সারটাই জাস্ট মানে হচ্ছে বলে দিলাম। আচ্ছা দেখো তো এই যে অঙ্কটা 30-এর যে অঙ্কটা রয়েছে, 30-এর অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক এবং এই অঙ্ক অনেকবার করানো হয়েছে। দেখো তো কী বলছে? এক্স ওয়াই জেড পরস্পর মানে বিচ্ছিন্ন ও পরিপূর্ণ ঘটনা। তাহলে বিচ্ছিন্ন আর পরিপূর্ণ ঘটনা বলে কী শিখেছি না? 3টের সম্ভাবনার যোগফল 1 দেবে, 3টের সম্ভাবনার যোগফল হচ্ছে 1 দেবে। এখন দেখো তো কী আছে? পি এক্স সমান এইটা, আর দেখো পি জেড সমান এটা। মানে দেখো তো এখান থেকে পি ওয়াই সমান কী করা যায়? পি ওয়াই সমান করা যায় 3 ইন্টু পি জেড। কারণ দেখো আমার পি জেডের মান চেয়েছে, সেই জন্য আমি পি এক্সকে এবং পি ওয়াইকে সবগুলোকে পি জেডে কনভার্ট করবো। তাহলে পি ওয়াই সমান কি? 3 ইন্টু পি জেড। আর দেখো তো এই 3 ইন্টু পি জেড যদি আমি এখানে পুট করি, তাহলে পি এক্স সমান দেখো পি ওয়াইয়ের জায়গায় 3 ইন্টু পি জেড লিখলে 3টি কেটে যাবে, কী হবে? এটা 2 ইন্টু পি জেড। তাহলে এবার দেখো এখানে পি এক্সের জায়গায় কী লিখবো না? পি এক্সের জায়গায় আমি এখানে লিখবো 2 ইন্টু পি জেড।
আচ্ছা পি ওয়াইয়ের জায়গায় কী লিখবো, পি ওয়াইয়ের জায়গায় লিখবো 3 ইন্টু পিজেড, আর পিজেডটা লাস্টে একটা আছে পি অফ জেড লিখলাম, এটা সমান হচ্ছে 1। তার মানে এটা কত আসছে, 3 দিয়ে 5 একে 6, তার মানে 6 পিজেড সমান 1, তার মানে এটা পিজেড সমান হয়ে যাচ্ছে এটা 1/6। তাহলে এর অ্যান্সার কত আসবে, এর অ্যান্সার আসবে হচ্ছে অপশান এ 1/6। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 31 দাগের অঙ্ক, এটা একটা সুন্দর অঙ্ক। দেখো এক্স একটা দেওয়া আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে কি এক্স দেওয়া আছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সকে আমি যতবার গুণ করি না কেন, সেই যত ধরো দুবার গুণ করলে 2 পাওয়ারটা কর্ণের যে এলিমেন্ট তার মাথায় চলে যায়। তার মানে আমি যদি এখানে এক্স স্কোয়ার করি, তার মানে এইটা হয়ে যাবে কি, এইটা হয়ে যাবে 3 স্কোয়ার 0 0 0, 3 স্কোয়ার 0 0 0, 3 স্কোয়ার। তাহলে আমার এখানে এখন x⁵ আছে, তাহলে x⁵ করলে কি হবে না, x⁵ করলে মানে যেটা হবে 3⁵ 0 0 0, 3⁵ 0। এমনি যে নিয়মে ম্যাট্রিক্সের গুণ হয়, তুমি যদি গুণ করো দেখবে এই মানে এটাই আসছে। দেখো তাহলে এইটা আবার তাহলে 3⁵ করলে কত, 3⁵ করলে দেখবে মানে 4 3 গুণ 81, 3 মানে এটা হবে মানে 243। কিন্তু দেখো 243 আমাদের এখানে নেই, কিন্তু এই অপশানটা আছে, অপশান ডি। মানে কী করে আছে না, আমি সবগুলো থেকে একটা 3 কমন নিয়ে নেবো। দেখো তো একটা যদি একটা 3 না, আমি 3⁴ কমন নেবো। 3⁴ যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত থাকে, এটা 3 0 0 0 3 0 0 0 3। 3⁴ মানে কত 81, আর এইটা মানে কত এক্স, তার মানে এটা যাবে 81x। ওকে, তাহলে 31-এর কোন অপশানটা হলো না, 31 হচ্ছে ডি অপশান হলো। আচ্ছা 32 দেখো, 32 একটা সুন্দর অঙ্ক। দেখো 32 দুটো ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, এটাও বইয়ের অঙ্ক, এটা আমরা অনেকবার মানে দেখবে এগুলো করানো হয়েছে। এস আর টি তোমার দেখবে দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো তাহলে এখানে একটা টি ম্যাট্রিক্স তোমার মানে টি হচ্ছে তোমার হ্যাঁ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 3 × n। আচ্ছা দেখো এস একটা দেওয়া আছে, এস ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, সেটা হচ্ছে কত 2 × m। দেখো এই টিএস, দেখো টিএস হচ্ছে গুণ করা যাচ্ছে, টিএস সংজ্ঞাতে তোমার টিএস গুণ হলে এনের সঙ্গে 2 সমান হবে, এনের সঙ্গে 2 সমান হবে। এবং নতুন যে টিএস ম্যাট্রিক্স আসবে তার ক্রম কী হবে 3 × m। কিন্তু এখানে নতুন ম্যাট্রিক্সের ক্রম কত আছে p×4, p×4। তাহলে এখান থেকে বলা যায় 3 = p আর m = 4। দেখো তো কোথায় আছে, m = 4, 3 মানে p = 3 আর n = 2। এটা হচ্ছে অপশান বি হবে। ওকে, নেক্সট দেখো 33 দাগের অঙ্ক। দেখো কী বলছে 33 দাগের অঙ্কটা, বলছে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, এখানে খুব মানে হয়েছে, আমি ইংলিশটা ধরে করছি। দেখো তো এই একটা ম্যাট্রিক্স তোমার দিয়ে দেওয়া আছে, আর কি বলছে বলছে উইল বি সিমেট্রিক। তাহলে সিমেট্রিক হলে কী হবে, ওই ম্যাট্রিক্স এবং ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে ওটাকে যদি মানে যদি আমি এ ধরে নিই, তাহলে এ সমান কী হয়ে যাবে, এ সমান এ ট্রান্সপোজ। তাহলে এ সমান কোনটা না, এ সমান হচ্ছে এই ম্যাট্রিক্স। আর এর যদি আমি ট্রান্সপোজ করে দিই, তাহলে এর যদি ট্রান্সপোজ করে দেখবে এটা আসবে 1 a + b - c, এটা হবে a + b + c। আচ্ছা এটা হবে 1 2, আচ্ছা এটা হবে a - b + c, এটা হবে 9 5, এটা হবে 3। জাস্ট ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ যেরকম করে রোগুলোকে কলমে লিখে ফেললাম। দেখো তো এবার এ মানে এর সঙ্গে এ সমান, তাহলে এর সঙ্গে এ সমান যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে কী আসবে না, a + b - c সমান 1 হয়ে যাবে, কারণ এখানে যে আছে এর সঙ্গে 1 সমান হয়ে যাবে। আচ্ছা এবারে কি আসবে, দেখো এবারে a + b + c এর সঙ্গে কত, এর সঙ্গে 9 হবে, তাহলে কী হবে a + b + c সমান 9 হবে। আচ্ছা আর দেখো তো এইটা a - b + c এটা সমান 5 হয়ে যাবে, a - b + c সমান 5 হয়ে যাবে। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে হচ্ছে 3 নম্বর দাও। আচ্ছা আমি যদি 1 আর 3 যদি যোগ করি, দেখো তো কী আসে 1 আর 3, 1 আর 3 যোগ করলে দেখো +c - c কেটে যাবে, -b + b কেটে যাবে। দেখো এটা হবে a + a 2a, 2a সমান কত 1 + 5, দেখো 1 + 5 সমান 6, তাহলে a সমান হচ্ছে 3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো a সমান 3 একমাত্র অপশান এতে আছে, আর দেখো কোথাওতে নেই a সমান 3, তখন এই অপশান এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে 34 দাগের অঙ্ক। দেখো এটা চেনাশোনা, দেখো একটা অঙ্ক, দেখো 2 ইন্টু মানে ডিটারমিনেন্ট অফ 2 × a ট্রান্সপোজ। তাহলে দেখো আমরা কি জানি না, মানে ডিটারমিনেন্ট অফ a ট্রান্সপোজ সমান ডিটারমিনেন্ট অফ a। এখানে তোমার এর মান দেওয়া আছে 7, মানে এর মানও হয়ে যাবে 7। এখন দেখো কী বলেছে, এটা 3 × 3 ম্যাট্রিক্স। তাহলে মানে এ যেহেতু 3 × 3 ম্যাট্রিক্স, তাহলে সেই ডিটারমিনেন্ট থেকে যদি আমি 2টা বের করি, তাহলে বাইরে কী হবে, বাইরে এটা 2 এর কিউব হয়ে বেরোবে, 2 এর কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ a ট্রান্সপোজ। 2 এর কিউব মানে 8, ডিটারমিনেন্ট অফ a ট্রান্সপোজ সমান 7। তার মানে 7 8 কত, 7 8 হচ্ছে 7 8 56, 56, 7 8 হচ্ছে 56, 56, এটা হবে অপশান ডি। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো এটা খুব চেনাশোনা একটা ফর্মুলা, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এর ফর্মুলা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n - 1। এখন মানে ডিটারমিনেন্ট অফ a সমান কত আছে 5, n সমান দেওয়া আছে 3 × 3, তাহলে এটা হবে মানে চোপড়ে যাবে 3 - 1 2, তাহলে দেখো এটা হচ্ছে 25 অ্যান্সার হবে। ওকে, দেখো 36ও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই সাইন ইনভার্স এক্সের জায়গায় কী লেখা যায় না, সাইন ইনভার্স এক্সের জায়গায় লেখা যায় π/2 - cos ইনভার্স x। সিমিলারলি সাইন ইনভার্স ওয়াইয়ের জায়গায় লেখা যায়, এটা হচ্ছে π/2 - cos ইনভার্স
কস ইনভার্স ওয়াই সমান হচ্ছে ডান দিকে আছে 2π/3। এবার দেখো এই π/2 যোগ করলে কত হয়, পাই হয়। কস ইনভার্স দুটো মানে ওই দিকে চলে গেলে তাহলে কী হবে, এইটা 2π/3 বিয়োগ হয়ে যাবে। তোমাদের মানে দেখো তোমাদের চেয়েছে এইটা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, তাহলে তাদের বিয়োগ ফল কী হবে, মানে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সমান কত হবে, পাই মাইনাস 2π/3। এটা বিয়োগ করলে কত আসবে, এটা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, ওপারে গেলে এটা প্লাস হয়ে এটাই পাবো আমরা। ঠিক আছে, আমি করছি না, দেখো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে শুধু π/3 অ্যান্সার। এটা হবে অপশান এ, 36-এর দাগে অপশান এ। আচ্ছা 37 দেখো, 37ও খুব একটা ইম্পর্টেন্ট দিয়েছে, মানে ইম্পর্টেন্ট বলতে জাস্ট একটু ট্রিকি অঙ্ক। দেখো এটা 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স তুমি যদি কসের ফর্মুলায় ফেলো তাহলে কী হবে, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে রুট এক্স, তাহলে তার স্কোয়ার করলে হয়ে যাবে 1 মাইনাস এক্স, নিচে হবে 1 প্লাস এক্স। পাশে দেখো সিমিলার এই মানে এই ফর্মটা আছে 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স, এইটা কেটে গিয়ে এর অ্যান্সার হয়ে যাবে 0। মানে 37 থেকে কী হবে, অপশান এ। ওকে 38 দেখো, 38-এর অঙ্কটাও খুব ইজি অঙ্ক। তুমি দেখো এটা কি বলেছে, এ একটা ট্রু কস টু ম্যাট্রিক্স, তাহলে দেখো তো ট্রু কস টু ম্যাট্রিক্স হলে কী হবে, না ট্রু কস টু ম্যাট্রিক্স হলে A11 হবে, A12, A21 আর A22, এইটা হয় ম্যাট্রিক্স, টু কস টু ম্যাট্রিক্স। A11, A12, A21, A22। এবার তুমি একটা বের করো, দেখো তো A11 তার মানে কি, আয়ের মানে 1, জের মানে 1, তাহলে এটা যাবে হাফ ইন্টু এটা হবে 1 + 2 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে এটা 3 9, তাহলে এটা যাবে 9/2। তাহলে প্রথমে এই জায়গায় কে থাকবে, 9/2। দেখো 9/2 এখানে বড্ড এটা হয়ে গেছে, আমি ইংলিশটা দেখছি। দেখো 9/2 কোথায় আছে, 9/2 দেখো এই মানে এতে আছে, সিতে আছে, ডিতেও আছে। আচ্ছা এবারে A21 বের করো, দেখো তো A21 করলে কত হয়, তখন আয়ের মান 2, জের মান 1। দেখো এটা যাবে হাফ, এটার মান 2 প্লাস এটা 2 তার হোল স্কোয়ার, এটা হবে 2 2 4 16 এটা কাটাকুটি করলে এটা হচ্ছে 8। দেখো তো 8 কোথায় আছে, দেখো 8 আছে এ আর সিতে 8 আছে, 9/2 মিললো 8 মিললো। আচ্ছা এইটা তো 25/2, 25/2, তাহলে এইটা চেক করো কোনটা, না A22 চেক করো। দেখো তো A22 চেক করলে আয়ের মান 2, জের মানও 2, তাহলে এটা যাবে 2 + 4 তার হোল স্কোয়ার, তখন এটা 6 36, মানে এটা যাবে 18। 18 কোথায়, তখন এটা হচ্ছে অপশান এ, মানে 38-এর অ্যাকচুয়ালি অপশান এরটা অ্যান্সার হবে। চলো 39 দেখা যাক। দেখো 39 এটা সিম্পল ক্যালকুলেশন কী করবে, না এক্সের জায়গায় এ পুট করবে, করলে কি আসবে, A² মাইনাস 2a মাইনাস 5i, এটা ক্যালকুলেশন করবে, এটা মানে ক্যালকুলেশন করলে এই অপশান এ অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা অপশান এ অ্যান্সার আসবে। আচ্ছা 40 দেখো, 40-এর তো এটা ইজি অঙ্ক, এ দেওয়া আছে এ ট্রান্সপোজ বের করবে, আর বি দেওয়া আছে বি ট্রান্সপোজ করে এ প্লাস এ ট্রান্সপোজ বি প্লাস মানে এ প্লাস বি হোল ট্রান্সপোজ, এগুলো করলে দেখবে যেটা আসছে অ্যাকচুয়ালি সেটা 40-এর এই অপশান সিটা আমার আসছে, এটা তোমরা করে দেখো, অপশান সি আসবে, ইজি একটা অঙ্ক। তাহলে বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাক। আবার নেক্সট ক্লাসে তোমরা যেহেতু তোমাদের 4th সেমিস্টার শুরু হবে, সেই সঙ্গে মানে সেই ক্লাসে আমি যে ইন্টিগ্রেশন বা তার যে সিলেবাসগুলো রয়েছে পাঠে পাঠে আমি তার সলিউশন দেবো, আশা করি তোমাদের উপকার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।